প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে এই চ্যানেলে আমি প্রথমবার একটা কোর্স শুরু করতে যাচ্ছি, আর এই কোর্সটা মূলত নবম শ্রেণীর জন্য। যারা নবম শ্রেণীতে কিছুদিন পরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, এই চ্যাপ্টারটার উপর আমি একটা কোর্স তৈরি করতে যাচ্ছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে পদার্থ, গঠন ও ধর্ম। এই চ্যাপ্টারে আমরা কী কী বিষয় পড়ব তা আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি। মূল যে হাইলাইটগুলো আছে সেগুলো এখানে লেখা আছে। এই পুরো অধ্যায়ে আমরা তরল ও বায়ুর চাপ নিয়ে আলোচনা করব, এবং তারপর ব্যারোমিটার যন্ত্র, তার কার্যপ্রণালী এবং নীতি নিয়ে আলোচনা করা হবে। তারপরে আর্কিমিডিসের নীতি ও প্লবতা বল নিয়ে আলোচনা করা হবে। তারপরে তরল সংক্রান্ত কিছু বিশেষ বৈশিষ্ট্য, যেমন পৃষ্ঠটান, সান্দ্রতা, পরবর্তী ক্ষেত্রে বার্নৌলির নীতি এবং সবশেষে স্থিতিস্থাপকতা। তাহলে এই প্রত্যেকটি বিষয়ের উপর কিছু ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি এই পুরো চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তাহলে যারা কিছুদিন পর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, বা ভবিষ্যতে যখন তোমরা নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা মানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেবে, তার আগে এই কোর্সটি, এখানে খুব ছোট ছোট কিছু ভিডিও লেকচার্স থাকবে। এই কোর্সটি তোমাদের শেষ মুহূর্তে রিভিশনের জন্য আশা করি এটা কাজে লাগবে। আজকে আমাদের একদম প্রথম টপিক শুরু করছি, তরল ও বায়ুর চাপ। এবং এই টপিকটা শেষ করার পর আমরা ব্যারোমিটার যন্ত্রের কার্যপ্রণালী এবং সেটির কার্যনীতি সে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একদম প্রথমে আমরা আলোচনা করি চাপ নিয়ে, যে চাপ জিনিসটা কি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে আমি দুটো সিচুয়েশন বর্ণনা করার চেষ্টা করেছি। ধরো এখানে দুটো কাঠের ব্লক রাখা আছে, এবং কাঠের ব্লকের উপর একটা পেরেক তোমরা দেখতে পাচ্ছ। একটা পেরেককে প্রথমে এইভাবে রাখা হয়েছে, আর মানে প্রথমে পেরেকের যে মাথাটা, সেই মাথাটা আমি ব্লকের গায়ে ঠেকিয়ে রেখেছি, এবং পেরেকের যে সূচালু দিকটি আছে ওই দিকটিকে হাতুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করছি। দ্বিতীয় কেসে পেরেকটিকে যেমন স্বাভাবিকভাবে কোনো দেওয়ালে বা কোনো কাঠের ব্লকে গাঁথতে গেলে যেভাবে আমাদের রাখতে হয়, অর্থাৎ সূচালুর দিকটি কাঠের ব্লকের ওপর রাখা আছে, এবং মাথাটি হাতুড়ি দিয়ে যেখানে আঘাত করা হবে সেখানে রাখা আছে। হ্যাঁ না, তাহলে তোমরা এই দুটো পরিস্থিতি থেকে একটু ভালো করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করো যে যদি আমি এই হাতুড়িটির মাথায় আঘাত করি, অথবা এই পেরেকের মাথায় আঘাত করি, অথবা এই পেরেকের এই সূচালু দিকে আঘাত করি, কি মনে হয় কোন ক্ষেত্রে পেরেকটি গেঁথে যাবে? তোমরা উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছ। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে এই ক্ষেত্রে পেরেকটি নিচে গেঁথে যাবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে পেরেকটি গাঁথবে না। যদি আমাদের কাঠের ব্লকটি শক্ত হয় তাহলে হয়তো পেরেকটি নিচের দিকে সামান্য নড়বে না, নিচের দিকে সামান্য যাবে না। কেন? দুটো কেসের মধ্যে কি পার্থক্য আছে? হাতুড়ি তো সেমই আছে, হাতুড়ি একই আছে, হাতুড়ি দিয়ে আঘাতও সমজোরে করা হচ্ছে। তা সত্ত্বেও কেন মনে হচ্ছে যে এইখানে পেরেকটি গেঁথে যাবে, কিন্তু এখানে পেরেকটি গাঁথবে না? এই দুটো কেসের মধ্যে যদি কোনো রাশির পার্থক্য আছে, সেটা হচ্ছে চাপের পার্থক্য। লক্ষ্য করো, দু ক্ষেত্রে বল তো একই পরিমাণ প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ না? যদি আমি সমজোরে এইখানে এবং এইখানে আঘাত করি, তাহলে এইখানে যতটা বল প্রয়োগ করা হয়েছে এখানেও ততটাই বল প্রয়োগ করা হয়েছে। ব্যাস পার্থক্য যদি কিছু আছে সেটা হচ্ছে ক্ষেত্রফলের। যেটা আমাদের সূচালো দিক, এইখানে স্পর্শতলের ক্ষেত্রফল, অর্থাৎ কাঠের ব্লক আর পেরেক যেখানে স্পর্শ করেছে সেই স্পর্শতলের ক্ষেত্রফলটা অনেক কম। এই জায়গায় ক্ষেত্রফল অর্থাৎ এরিয়াটা অনেক কম, তাই না? কিন্তু এখানে লক্ষ্য করো, এইখানে ক্ষেত্রফল অনেক বেশি। এখানে পেরেক ও কাঠের ব্লকের যে স্পর্শতলের ক্ষেত্রফল সেটা অনেক বেশি, অর্থাৎ এখানে কম ক্ষেত্রফলে বেশি বল প্রয়োগ হচ্ছে, আর এখানে বেশি ক্ষেত্রফলে সমান পরিমাণে বল প্রয়োগ করা হচ্ছে। যেহেতু ক্ষেত্রফল বেশি, তাহলে বলটি এই সমস্ত অংশে ছড়িয়ে আছে, কিন্তু এইখানে ক্ষেত্রফল কম, তাহলে সম্পূর্ণ বলটি ক্ষুদ্র অংশে কেন্দ্রীভূত হয়েছে। তাহলে স্বাভাবিক ব্যাপার তোমরা বুঝতে পারছো। যদি আমি তুলনা করি, তাহলে এই অংশে এই দ্বিতীয় কেসে এই অংশে যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে,
ঠিক সমপরিমাণ অংশ যদি আমি এখানে কোথাও নিই, তাহলে সেই অংশে সে সমপরিমাণ বল প্রয়োগ হবে না, কারণ পুরো বলটি সমস্ত ক্ষেত্রফলে ছড়িয়ে আছে। তাহলে এই দুটো জায়গায় মূল যে রাশির পার্থক্য সেটা হচ্ছে চাপের পার্থক্য। বল একই আছে কিন্তু ক্ষেত্রফল আলাদা হয়, চাপের পার্থক্য হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে চাপ জিনিসটা কি, চাপ কি রাশি? দেখো তাহলে চাপ রাশির, চাপ যে রাশি এটার সংজ্ঞা কিছুটা এভাবে দেওয়া হয় যে চাপ হলো যদি কোনো স্থানে তুমি চাপ নির্ণয় করতে চাও তাহলে কী করে নির্ণয় করতে হবে, দেখতে হবে ওই স্থানে বা ওই স্থানে যে ক্ষেত্রফলটি আছে সেই ক্ষেত্রফলের ওপর লম্বভাবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, যেখানে বল আছে সেখানেই চাপ আছে। বল এবং চাপ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাহলে কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে বা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের মানটিকে যদি আমি ভাগ করি ওই ক্ষেত্রফল দিয়ে, ওই স্থানের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ হচ্ছে, তাহলে আমরা যে রাশিটি পাবো সেটা হচ্ছে চাপ। হ্যাঁ না? যেমন দেখো এখানে দুটো জায়গায় আমরা বল প্রয়োগ করছি এবং লম্বভাবে প্রয়োগ করছি। লম্বভাবে মানে কি, বলটি এমনভাবে প্রয়োগ করছি যেন আমাদের যে তলটা আছে সেই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে বলটি কাজ করে। আমি সেইভাবে প্রয়োগ করার চেষ্টা করেছি। এইবারে তোমাকে কী করতে হবে, এই বলটিকে ওই ক্ষেত্রফলটির উপর, যে ক্ষেত্রফলের উপর বলটা প্রয়োগ করা হচ্ছে সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে চাপের মান। ঠিক আছে? আর এই যে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, অর্থাৎ লম্বভাবে প্রযুক্ত বল, এটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় ঘাতও বলা হয়। লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা ঘাতও বলে থাকি। ঘাতকে ইংলিশে বলা হয় থ্রাস্ট। তাহলে চাপ সমান এরকম লেখা যেতে পারে যে থ্রাস্ট বাই ক্ষেত্রফল। থ্রাস্ট কি, থ্রাস্ট অর্থাৎ লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে? এবার চলো, যদি আমি চাপ রাশিটাকে আমরা সংজ্ঞায়িত করলাম যেহেতু, একবার চাপের ধারণা থেকে এই দুটো ঘটনাকে বসে যাক। লক্ষ্য করো, যেহেতু দুটো ক্ষেত্রে সমপরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এইখানে যতটা জোরে আঘাত করা হয়েছে এখানে ততটা জোরে আঘাত করা হয়েছে, অর্থাৎ লম্বভাবে প্রযুক্ত বলের মান দু ক্ষেত্রেই একই। কিন্তু লক্ষ্য করো এখানে ক্ষেত্রফলটা অনেক কম, হ্যাঁ না, সূচালো বটে অংশটা, তাহলে স্পর্শতলের ক্ষেত্রফলটা অনেক কম বটে। ক্ষেত্রফল যদি অনেক কম হয়ে যায়, হরটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তাহলে ভগ্নাংশের মান অর্থাৎ চাপটা বড় হবে। তাহলে এইখানে বেশি চাপ প্রযুক্ত হচ্ছে, তাই খুব সহজেই পেরেকটি গেঁথে যাবে। কিন্তু অন্যদিকে এই অংশে যেহেতু বল তো সমান পরিমাণে প্রয়োগ করা হয়েছে, লবের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ক্ষেত্রফলটা এখানে অনেক বেশি বটে। তাহলে ক্ষেত্রফলটা যেহেতু বেশি, হরের মানটা যেহেতু বেশি, তাহলে চাপটা স্বাভাবিক ব্যাপার কমে গেছে। চাপটা কমে গেছে তাই পেরেকটি এখানে গাঁথতে পারছে না, কারণ এইখানে এই পেরেকটিকে ভেতরে সরানোর জন্য প্রত্যেকটা অংশে যে পরিমাণ বল প্রয়োগ করা প্রয়োজন তার থেকে প্রযুক্ত বল কম, কারণ বলটি ছড়িয়ে আছে পুরো অঞ্চল জুড়ে, এই জন্য এখানে পেরেকটি গাঁথছে না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা এই ফর্মুলাটাকে যদি মনে রাখতে চাও, মনে রাখার সুবিধার্থে এটাকে আর একটু সংক্ষেপে লিখতে পারো। চাপকে আমরা ইংলিশে কী বলি, প্রেসার। তাহলে অনেক বইয়ে তোমরা দেখবে ম্যাক্সিমাম তোমাদের যে পাঠ্য বইগুলো আছে তাতে চাপকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়েছে, পি ফর প্রেসার। আচ্ছা, ঘাত অর্থাৎ লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে আমরা প্রয়োগ করছি, বলকে আমরা ফোর্স বলি ইংলিশে। তাহলে লম্বভাবে প্রযুক্ত বল, এটাকে বোঝানোর জন্য আমি এফ পারপেন্ডিকুলার সাইন দিচ্ছে না। পারপেন্ডিকুলার সাইনটা আশা করি অর্থ তোমরা বুঝতে পারলে। কি বোঝাতে চাইছে, এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে, এই বলটা যে তলের উপর প্রয়োগ করা হয়েছে সেই তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার সাইন, তার অর্থ 90 ডিগ্রি কোণে বলটা প্রযুক্ত হচ্ছে, ভাজিত যে ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হচ্ছে সেই ক্ষেত্রফলকে আমরা ইংলিশে বলি এরিয়া, এটাকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে ফর্মুলা, সংক্ষেপে মনে রাখবে পি সমানই হচ্ছে এফ পারপেন্ডিকুলার বাই এ। পিটা হচ্ছে চাপ, এফ পারপেন্ডিকুলার হচ্ছে থ্রাস্ট লম্বভাবে প্রযুক্ত বল, আর এটা হচ্ছে এরিয়া যে তলের উপর লম্বভাবে বলটা প্রয়োগ করা হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে এই রাশিটা এটা কী ধরনের রাশি, এটা কি স্কেলার রাশি, এটা কি ভেক্টর রাশি? দেখো আমাদের সম্পূর্ণ আলোচনায় নবম শ্রেণীতে আমরা ধরে নেব যে চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি, যদিও এটি সঠিক কথা নয়, কারণ চাপ এমন একটি রাশি যেটির প্রভাব উল্লেখ করার জন্য আমাদের শুধুমাত্র মানটি জানলে হয়নি, দিকটি জানলেও হয়, কিন্তু দিকটিও জানতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে চাপকে ভেক্টর রাশির
ভেক্টর এর ভেক্টরও বলা যেতে পারে না চাপকে। তার কারণ হচ্ছে চাপ ভেক্টর বীজগণিত মেনে চলে না। তাহলে আমরা যেহেতু এই মুহূর্তে শুধুমাত্র দুটো রাশির ব্যাপারে অবগত, স্কেলার এবং ভেক্টর, তাই ওই দুটি রাশির মধ্যে যদি কোনো একটা রাশির মধ্যে আমাকে চাপটিকে রাখতে হয় তাহলে আমি স্কেলার রাশির মধ্যে রাখবো। ঠিক আছে, যদিও চাপের ক্ষেত্রে দেখবে অনেক জায়গায় তো আমাদের দিকের উল্লেখ করা হচ্ছে, হ্যাঁ না, তাহলে ওই ধরনের আলোচনা একটু তুলনামূলক কঠিন। তাহলে ওই সমস্ত আলোচনা যখন যদি ভবিষ্যতে তোমরা টেনশন নিয়ে পড়ো, তাহলে টেনশন যেখানে আলোচনা করা হবে সেখানে তোমরা তখন চাপকে অন্যভাবে তোমরা চিনতে শিখবে। আপাতত ধরে নাও চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, আচ্ছা, চাপ যদি একটা স্কেলার রাশি হয় তাহলে এর কোনো এককও থাকবে, যে কোনো ভৌত রাশির একক আছে। পরিমাপ করার সূত্র আমরা লিখে দিলাম, এককটা কি, তাহলে চলো এককগুলা তৈরি করা যাক বা এককগুলো জানা যাক। তাহলে চাপের একক, চাপের একক কী হবে? দেখো, চাপের একক যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে প্রথমে বলের একক জানতে হবে। তোমরা আমাকে বলতে পারবে যে বলের এসআই একক কী? হ্যাঁ না, গেস করো যে বলের এসআই একক কী হবে, অনুমান করো। বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক নিউটন। নিউটনকে আমরা সংক্ষেপে লিখছি এন। আর নিউটনকে তাহলে ক্ষেত্রফলের এসআই একক দিয়ে ভাগ করলে আমরা চাপের এসআই একক পেয়ে যাব। ক্ষেত্রফলের এসআই একক কী? বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে বলের এসআই একক অর্থাৎ নিউটন ভাজিত ক্ষেত্রফলের এসআই একক অর্থাৎ মিটার স্কোয়ার, এটাকেই বলা হয় চাপের এসআই একক। কোনো কোনো বইয়ে দেখবে লেখা থাকে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এখানে সূচকের পরিবর্তন হয়েছে, মিটারটা হর থেকে লবে উঠে এসেছে, তাই সূচকটা পাল্টে গেছে। সূচকটা যেখানে ঘাতে এখানে +2 ছিল, এখানে -2 হয়েছে। আর এই যে নিউটন ভাজিত মিটার স্কোয়ার বা নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2, এটাকেই বলা হয় পাস্কাল। পাস্কাল একজন বিজ্ঞানী ছিলেন পাস্কাল, তাকে সম্মান জানানোর জন্য চাপকে তার নামে মাপা হয় বা চাপের একককে তার নামে নামকরণ করা হয়। পাস্কালকে সংক্ষেপে তোমরা পিএ বলতে পারো। তাহলে চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। চাপের সিজিএস একক কি? সেমভাবে তোমরা বার করতে পারবে। চাপের সিজিএস একক, বলের সিজিএস একক হচ্ছে ডাইন, সংক্ষেপে লিখছে ডিওআইএন। আর ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তাহলে ডাইন ভাজিত বর্গ সেমি হচ্ছে চাপের সিজিএস একক। এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি ডাইন ইন্টু সেমি ইনভার্স 2। ঠিক আছে, বোঝাতে পেরেছি জিনিসটা। এটা হচ্ছে চাপের এসআই একক, যেটাকে আমরা পাস্কাল বলছি, আর চাপের সিজিএস একক এটাকে আমরা ডাইন ইন্টু সেমি স্কোয়ার, এই এককে আমরা চাপকে পরিমাপ করি। আচ্ছা, এইবারে দুটো এককের মধ্যে সম্পর্কটা কি, চলো নির্ণয় করা যাক দুটো এককের মধ্যে সম্পর্ক। আমি এখানে পাশে করছি দুটো এককের মধ্যে সম্পর্ক। দেখো, আমি লিখতে পারি এখানে যে 1 পাস্কাল, হ্যাঁ না, সমান লেখা যায় যে 1 পাস্কাল সমানই হচ্ছে 1 নিউটন। 1 নিউটন ভাজিত 1 মিটার স্কোয়ার বা বর্গমিটার। 1 পাস্কাল সমান আমরা এটা লিখতে পারি। যদি লেখা যায়, এটা কাজ করা যাক, নিউটনকে নিউটন এককটাকে পরিবর্তন করে ডাইন করা যাক, আর মিটার স্কোয়ার এককটাকে পরিবর্তন করে সেমি স্কোয়ার করা যাক। তাহলে আমরা চাপের এককটিকে ডাইন ইন্টু সেমি টু দি পাওয়ার -2 এককে নিয়ে আসতে পারবো। 1 নিউটন সমান কত ডাইন? আশা করি তোমাদের জানা আছে 1 নিউটন সমানই হচ্ছে 10 টু দি পাওয়ার 5 এত ডাইন, তাই না? আচ্ছা, 1 মিটার স্কোয়ার সমান কত সেমি স্কোয়ার? দেখো, 1 মিটার স্কোয়ার সমান কত সেমি স্কোয়ার যদি সরাসরি তোমাদের জানা না থাকে, এইটুকু জানো যে 1 মিটার সমান কত সেমি। 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। তাহলে 1 মিটার সমান যদি 100 সেমি হয়, 1 মিটার স্কোয়ার সমান কত সেমি হবে? 1 মিটার সমান 100 সেমি। তাই লিখে দিচ্ছি 1 মিটার সমান 100 সেমি, কিন্তু এখানে 1 মিটার স্কোয়ার আছে, অর্থাৎ 1 মিটারের হোল স্কোয়ার আছে। তাহলে এখানে মিটার স্কোয়ারটিকে সেমি স্কোয়ার আনতে গেলে 100 সেমি তার হোল স্কোয়ার আনতে হবে। অর্থাৎ কী পাচ্ছি আমরা? উপরে পাচ্ছি 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর নিচে আছে 100 অর্থাৎ 10 স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ 10 টু দি পাওয়ার 4 এত সেমির স্কোয়ার। তাহলে উপরে আমাদের আছে 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 ডাইন ডিভাইডেড বাই সেমি স্কোয়ার। তো কত আসছে? 10 টু দি পাওয়ার 4 ভাজিত 10 টু দি পাওয়ার 5 ভাজিত 10 টু দি পাওয়ার 4। সূচকের নিয়ম যদি তোমরা জানো, তাহলে বেস একই থাকলে, বেস যদি একই, দুক্ষেত্রে বেস 10 আছে, দুটো সংখ্যাকে ভাগ করছি, তখন লবের সূচক থেকে হরের সূচকটা বিয়োগ করা হয়, লবের ঘাত থেকে হরের ঘাতটা বিয়োগ করা হয়। তাহলে 5 - 4 অর্থাৎ 1। তাহলে উত্তর হবে 10 টু দি পাওয়ার 1 অর্থাৎ 10 ডাইন ভাজিত সেমির স্কোয়ার। এটা হচ্ছে চাপের সিজিএস একক, অর্থাৎ 1 পাস্কাল সমানই হচ্ছে 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে চাপের দুটো এককের মধ্যে সম্পর্ক। তাহলে তোমরা এককগুলো খেয়াল রাখবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে চাপ বলতে আমরা
কি বুঝি, চাপ প্রয়োগ করে কিভাবে কিছু ঘটনাকে বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হয়, চাপের এককগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তোমরা জানতে পারলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহ দেবে আরও। আর যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি পরের ভিডিওতে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। থ্যাংক ইউ।